আমি পরীক্ষার আগে আগে নিব, এমসিকিউটা পরীক্ষার আগে আগে নিব। এমসিকিউ আমরা মোটামুটি 150টা করে করব, 150টা করে করব, 150 এমসিকিউ করার চেষ্টা করব। তো 150টা এমসিকিউ যদি আমরা করতে পারি একটা চ্যাপ্টারের, আশা করি 150টা এমসিকিউ মোর দেন ইনাফ। 150টা এমসিকিউ এর মধ্যেই সবগুলাই চলে আসবে, বা 150টা এমসিকিউ আমরা করতে পারলে মোটামুটি সবগুলাই আমরা কভার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমার ভয়েস মোটামুটি ক্লিয়ার, আমি দেখলাম কোনো নয়েজ আসছে না। তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমি আসলে মাইক কিনেছি, কিছু করার নেই, আমি একদমই দাঁড়ায় থাকতে পারছি না, অনেক সমস্যা ভাইয়া। আচ্ছা চলে আসো, আমি বসে বসে একটু ক্লাসটা নেই তোমাদের। আমরা এই চ্যাপ্টারটা আচ্ছা দেখা যাচ্ছে কিনা একটু জানাবা, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটাতে একটু আমরা যদি দেখি যে এখানে দুইটা টেম্পারেচার দেয়া আছে, সরি দুইটা পাত্র দেয়া আছে, একই টেম্পারেচারের দুইটা পাত্র দেয়া আছে, একটা হচ্ছে 60 ml, একটা হচ্ছে 40 ml। সিয়াম একটু ভাইয়া তোমার গ্রুপে শেয়ার করে যদি দাও, একটু দেখতে পাই সবাই। এখানে ঘনমাত্রা দেয়া আছে, এই যে ঘনমাত্রা বা আয়তন, এটা হচ্ছে বিক্রিয়ার আগে, আবারও মনে রাখো এটা হচ্ছে বিক্রিয়ার আগের, বিক্রিয়ার আগের, এটা হচ্ছে বিক্রিয়ার আগের। বিক্রিয়ার পরের হিসাবটা আমরা এখনো করছি না, এটা হচ্ছে বিক্রিয়ার আগের। তো এখন যেটা বলছে এটা AB2 হবে, প্রশ্নটা ভুল ছিল। উদ্দীপকের গ নাম্বারটা আমরা দেখি এখানে, যে উদ্দীপকের AB2 টাইপের দ্রাব্যতা বের করো। AB2 এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, KSP মানে হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, S ফর সলিবিলিটি, P ফর প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণফল, সলিবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতা, তার মানে SP মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল। যেহেতু দ্রাব্যতা গুণফল দেয়া আছে, তাহলে আমরা যদি লিখি যে AB2 টাইপের যৌগটার জন্য, AB2 টাইপের যে যৌগটা আছে, এটা অ্যাকোয়াস একটা যৌগ, তাহলে এটা কি আসে A2+। ভাইয়া 2+ কেন আসলো? কারণ এর যোজনী হচ্ছে 2, তাহলে এর যোজনী যেহেতু 2, সেহেতু এখানে আমরা 2+টা এই জন্য লিখছি। যে এর আমরা যদি বুঝি যে ভাইয়া 2+টা বুঝবো কিভাবে, বা প্লাস বুঝবো কিভাবে, 3+ বুঝবো কিভাবে, এই যে এর যোজনী যেটা থাকবে সেটাই হবে এর কি, তোমার হচ্ছে আয়নের যে চার্জটা সেটাই হবে এর চার্জ, প্লাস 2b মাইনাস, কারণ বি এর যোজনী এখানে 1, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে মাইনাস 2b। কেন? কারণ এখানে হচ্ছে বি আছে কয়টা, দুইটা বি আছে, দ্যাটস ওয়াই এখানে 2b হচ্ছে। আচ্ছা, যেহেতু KSP দেয়া আছে, তার মানে এখানকার কি আছে, এইটার আমি যদি দ্রাব্যতা S ধরি, এটার দ্রাব্যতা S। আচ্ছা, এখন বলতে পারো যে ভাইয়া দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে, এটা একটু মনে রাখবা, দ্রাব্যতা মানে হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা, সর্বোচ্চ ঘনমাত্রা। আমি এখানে কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করে দেব। সর্বোচ্চ ঘনমাত্রা মানে কি, যত মোল আছে, যত মোল আছে তত মোলই আমাকে নিতে হবে, তত মোল নিতে হবে, নিতে হবে। খুব ঠান্ডা মাথায় বুঝো, তার মানে এইটার KSP যদি আমি বের করি তাহলে কি হবে, S ইন্টু এখানে কত মোল আছে 2, তার মানে 2S স্কয়ার, 2S স্কয়ার। এখানকার KSP এর ভ্যালু দেয়া আছে 1.84 ইন্টু 10⁻⁻8 ইজ ইকুয়াল টু হচ্ছে 4S কিউব। তার মানে আমার এখানে S এর মানটা বের করলেই অ্যান্সার চলে আসবে। S এর মান হচ্ছে 1.84 ইন্টু 10⁻⁸ ডিভাইডেড বাই হচ্ছে 4, এখানে কিউব রুট দিয়ে দাও, এখানে কিউব রুট দিলা, ঠিক আছে, কিউব রুট দিলা, তাহলে এখান থেকে মান আসবে হচ্ছে 1.663 ইন্টু 10⁻³ m। আচ্ছা, এটাই হচ্ছে আমার দ্রাব্যতার একক, এটা হচ্ছে দ্রাব্যতার ইউনিট, একই মোলার, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা এবং ঘনমাত্রা দুইটা আলাদা জিনিস। আবারও বলে রাখি, দ্রাব্যতার ঘনমাত্রা সেম না, দ্রাব্যতার ঘনমাত্রা সেম না। সকল প্রকার ঘনমাত্রা দ্রাব্যতা না, কিন্তু সকল প্রকার দ্রাব্যতাই হচ্ছে ঘনমাত্রা। সকল দ্রাব্যতা হচ্ছে ঘনমাত্রা, বাট সকল ঘনমাত্রা দ্রাব্যতা হতে পারবে না। দ্রাব্যতা মানে এতটুকুই বুঝবা যে দ্রাব্যতা মানে হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা,
সর্বোচ্চ ঘনমাত্রাটাকেই বলা হচ্ছে দ্রাব্যতা। এটা কি ক্লিয়ার হয়েছে? এটাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, খুবই ভালো কথা। ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমি একটু একটু দাঁড়াও, আমি এটা একটু শেয়ার দিয়ে আসি। একটু শেয়ার দিয়ে দাও সবাই, সবাই একটু শেয়ার দিয়ে দাও, সবাই একটু শেয়ার দিয়ে দাও, সবাই একটু শেয়ার দিয়ে দাও। সবাই একটু শেয়ার দিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, একটু দাঁড়াও, জাস্ট একটু শেয়ার দিয়ে আসি। আচ্ছা, আমরা পরের টপিকসে চলে আসি। ওকে, ডান, চলে আসো। নেক্সটে কি বলছে? নেক্সটে আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে কি বলছে যে 1 ও 2 নং পাত্রে মিশ্রিত কোনো অধক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, অধক্ষেপ পড়ার যে শর্তটা, অধক্ষেপ পড়ার যে শর্ত, সেই শর্তটা কি বলো দেখি। কে আইপি ইজ গ্রেটার দেন কে এসপি। যদি এটা হয় তাহলেই অধক্ষেপটা পড়বে, কথা বুঝবা। কে আইপি গ্রেটার দেন কে এসপি, যদি এটা হয় শুধুমাত্র তখনই অধক্ষেপটা পড়বে। আচ্ছা, অধক্ষেপ পড়ার এটা কয়েকটা স্টেপে ম্যাথটা করতে হয়, একটু ভালো মতো বুঝবা। দেখো, 1 ও 2 নং পাত্র মিশ্রিত দ্রবণে, মিশ্রিত দ্রবণের অধক্ষেপ পড়বে কিনা। প্রথমেই প্রশ্ন আসবে কার অধক্ষেপ পড়বে কিনা, কার অধক্ষেপ পড়বে। প্রথমেই এই প্রশ্নটা আসে, ভাইয়া তারই অধক্ষেপ পড়বে যার কেএসপি দেয়া আছে, যার কেএসপি প্রশ্নে দেয়া আছে। মানে কোন যৌগে প্রশ্নে দেয়া আছে, যার কেএসপি প্রশ্নে দেয়া আছে। যদি বলে যে কোন যৌগের অধক্ষেপটা পড়বে, এখানে কার বলতে আসলে কোন যৌগের, এখানে এ বি টু এর কেএসপি দেয়া আছে। এ বি টু উৎপন্ন হয়েছে কোথা থেকে, এ এম প্লাস এক্স বি বিক্রিয়া করে। তার মানে এখানে প্রথমে রিয়াকশনটা হবে এ এম প্লাস হচ্ছে এক্স বি বিক্রিয়া করে আসবে এ বি টু প্লাস হচ্ছে এক্স টু এম, কথা বুঝবা। তার মানে এ বি টু, তার মানে এ দের যোজনী হচ্ছে 2 2 করে, কারণ এর যোজনী যদি 2 হয়, এম এর যোজনীও 2, তার মানে এখানে দুইটা ভাগ করে 1 1 হয়ে গিয়েছে। এখানে সমতা করতে গেলে এখানে আমার 2 দেয়া লাগবে। দ্যাটস ইট, শেষ। এখন চলে আসো, এইখানে আমার কার কেএসপি দেয়া আছে ভাইয়া, এখানে কেএসপি দেয়া আছে হচ্ছে এ বি টু টাইপের যৌগের। তার মানে এ বি টু এর আমার কেএসপি দেয়া আছে। এ বি টু কে যদি আমি ভাঙি তাহলে এ টু প্লাস প্লাস হচ্ছে 2b মাইনাস, এটা আসবে। খুব ঠান্ডা মাথায় বুঝো। এখন দেখো, এইটা হয়েছে যেহেতু, খুবই ভালো মতো বুঝো, এ টু প্লাস আর 2b মাইনাস। এখন এইটা কিন্তু আমার বিক্রিয়ার পরের প্রোডাক্ট, এটা হচ্ছে বিক্রিয়ার পরের প্রোডাক্ট, বিক্রিয়ার পরের প্রোডাক্ট, পরের প্রোডাক্ট। আচ্ছা, এখন দেখো এটা যেহেতু বিক্রিয়ার পরের প্রোডাক্ট, তাহলে এই বিক্রিয়ার পরে এর ঘনমাত্রাটা আমাকে বের করতে হবে, আবার বি এর ঘনমাত্রাটা বের করতে হবে। এর ঘনমাত্রাটা আমি পাবো এ এম থেকে, বি এর ঘনমাত্রাটা আমি পাবো এক্স বি থেকে, কথাগুলো বুঝবা। এর ঘনমাত্রাটা আমি পাবো এম থেকে, বি এর ঘনমাত্রাটা পাবো আমি এক্স বি থেকে। তাহলে এখন দেখো, যদি আমি 1 নং পাত্রে যাই, 1 নং যদি পাত্রে যাই, 1 নং পাত্রের জন্য
ভাইয়া অধক্ষেপ করতে না হলে, না এখানে অধক্ষেপ করতে না হলে ওইটা সম্পৃক্ত দ্রবণ, এটা সম্পৃক্ত দ্রবণ। আর আরেকটা আছে হচ্ছে অসম্পৃক্ত। দেখো 1 নং পাত্রের জন্য, কথাগুলো বুঝো, 1 নং পাত্রের জন্য তোমার বিক্রিয়ার আগের, ভালো করে বুঝবা, বিক্রিয়ার আগে, বিক্রিয়ার আগে তোমার কি আছে, ভলিউম V1 ইজ ইকুয়াল টু কত 60 ml, S1 ইজ ইকুয়াল টু কত 0.4 m। বিক্রিয়ার পর, বিক্রিয়ার পর, বিক্রিয়ার পর V2 ইজ ইকুয়াল টু, ভাইয়া V2 মানে কি, এই দুইটা যখন আমি মিক্সচার করব তার মানে এই আয়তন আর এই আয়তনের যোগফলটাই হচ্ছে আমার V2, তাই না? তার মানে V2 ইজ ইকুয়াল টু কত, V2 ইজ ইকুয়াল টু 60 প্লাস 40, ঠিক আছে? V2 ইজ ইকুয়াল টু কত, 60 প্লাস 40 ইজ ইকুয়াল টু 100 ml। তার মানে V2 ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ml। খুব ঠান্ডা মাথায় বুঝো। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, V1 S1 ইজ ইকুয়াল টু কত, V2 S2, V1 S1 ইজ ইকুয়াল টু কত, V2 S2। দেন এখান থেকে S2, দ্যাট মিনস বিক্রিয়ার পরের ঘনমাত্রাটা আমি বের করে নিতে পারি। বিক্রিয়ার পরের ঘনমাত্রা, কথাগুলো বুঝবা, বিক্রিয়ার পরের ঘনমাত্রা মান বসাইলে আসবে 0.24 m, 0.24 m। এই যে S2 এটা হচ্ছে A2 প্লাস এর ঘনমাত্রা, A2 প্লাস এর ঘনমাত্রা, ঠিক আছে? A2 প্লাস এর ঘনমাত্রা। দ্রবণটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বুঝবা কিভাবে, যদি KSP আর KIP সমান হয় সেই ক্ষেত্রে সম্পৃক্ত, যদি দেখো KSP টা বড় হয় সেই ক্ষেত্রে অসম্পৃক্ত দ্রবণ, KSP টা বড় হলে অসম্পৃক্ত দ্রবণ হবে। আচ্ছা, তার মানে A2 প্লাস এর ঘনমাত্রাটা আমি বের করে ফেললাম, কথা বুঝছো? এরপরে চলে আসো, সেম ভাবে 2 নং পাত্রের জন্য যদি যাও, এই বুঝতে পারছো, 2 নং পাত্রের জন্য, আচ্ছা ভাইয়া 2 নং পাত্রের জন্য কিভাবে করবা, 2 নং পাত্রের জন্য বিক্রিয়ার আগে, বিক্রিয়ার আগে V3 কত, সবাই বলো একটু, V3 কত 40 ml, S3 কত 0.2 m। বিক্রিয়ার পরে, বিক্রিয়ার পরে V4 কত 100 ml, S4 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াট। সেই ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি হবে, V3S3 ইজ ইকুয়াল টু V4S4। সেই ক্ষেত্রে তুমি S4 এর মানটা বের করবা, S4 এর মানটা ক্যালকুলেশন করলে 0.08 m আসবে। এখন দেখো এই S4 থেকেই আমরা জানতে পারি, X4 থেকেই আমরা জানতে পারি B মাইনাস এর ঘনমাত্রা, B মাইনাস এর ঘনমাত্রা, B মাইনাস এর ঘনমাত্রা, বুঝতে পারছো? দেন এখান থেকে তুমি কি করতে পারো, KIP টা বের করে নিতে পারো। তাহলে KIP ইজ ইকুয়াল টু, এই যে এখান থেকে KIP দেখো, এই রিয়াকশনটা এখানে লিখে দিতে হবে। KIP কত আসে বলো দেখি, এখানে A2 প্লাস এর ঘনমাত্রা, A2 প্লাস এর ঘনমাত্রা আর B মাইনাস এর ঘনমাত্রা উপরে স্কয়ার। ভাইয়া এখানে 2 দিলেন না কেন? আমি তো এখানে দ্রাব্যতা বলি নাই, এখানে আমি ঘনমাত্রাগুলো বের করছি। দ্রাব্যতা বললে আমি এখানে 2 দিতাম, দ্রাব্যতা মানে হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা, তার মানে 2 মোল আছে না, এই 2 মোলের সর্বোচ্চ ঘনমাত্রাটাই হচ্ছে 2 দিয়ে করে, ঠিক আছে? তার মানে A2 প্লাস যেটা আছে সেটা হচ্ছে 0.24 ইন্টু 0.08 স্কয়ার। দেন এখান থেকে আপনার আসবে কত, 1.536 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন দেখো কোনটা বড়, কোনটা বড়, KSP টা বড় না KIP টা বড়? দেখো ভালো মতো দেখো, কোনটা বড়, KSP টা বড় না KIP টা বড়? খুব ভালো করে বুঝো, KSP টা বড় না KIP টা বড়, একটু বলো তোমরা যারা যারা দেখছো, একটু বলো, যারা যারা দেখছো একটু বলো, KSP টা বড় না KIP টা বড়, বলো। এই আচ্ছা, এখানে তো আমার ছবি দিয়ে দেখা যাচ্ছে না, হায় হায়।
এখানে আমার ছবি দিয়ে দেখা যাচ্ছে না, কোনটা বড় ভাইয়া? এটা একটু তো বলতে হবে যে ভাইয়া আপনার ছবিতে দেখা যায় না, আমি তো এটা খেয়ালই করি নাই। আচ্ছা, নেক্সট থেকে আর এটা হবে না। কোনটা বড় ভাইয়া? যেহেতু এটা -8 আছে আর এটা -3, তার মানে অবশ্যই কে আইপিটা বড়। তার মানে কে আইপি গ্রেটার দেন কে এসপি। তার মানে কি কে এসপি কে আইপি বড় হইলে কি পড়বে? অধক্ষেপ পড়বে না? অতএব অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে। আমি স্লাইডগুলো দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। এখানে আমি লিখছি 1 নং পাত্রের জন্য বিক্রিয়ার আগের V1 আর S1টা লিখছি, আর বিক্রিয়ার পরে V2টা লিখছি। এই যে এই জায়গাটাতে আমার ছবিটার এখানে যেটা আছে, আমি সরি আমি এটা দেখতে পাই নাই। বুঝতে পারছো? এই বুঝতে পারছো না? কমেন্ট করলে কিভাবে শুনবো? তোমরা কি বুঝতে পারছো? নিক টু ফাইল, তুমি বুঝতে পারছো? সিয়াম বুঝতে পারছো? আর তোমার প্রবলেমটা বুঝতে পারছো? দেখো, কে এসপি আর কে আইপি যদি সমান হয় সেক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ হবে। যদি কে এসপি গ্রেটার দেন কে আইপি হয় সেক্ষেত্রে এটাকে অসম্পৃক্ত দ্রবণ বলবো। ঠিক আছে? কে এসপি কে আইপি যদি হয় সেক্ষেত্রে অসম্পৃক্ত দ্রবণ বলবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আমরা চলে যাই, পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। হ্যাঁ, বলছে কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যা বের করো। আচ্ছা, ডি শক্তি স্তর এ বি সি ডি, তার মানে এন এর মান কত? এন ইজ ইকুয়াল টু 4, এন ইজ ইকুয়াল টু 4, এন ইজ ইকুয়াল টু 4 হলে এল এর কয়টা মান হবে? 4টা, 0 1 2 3, 0 1 2 3। আচ্ছা, তাহলে এইটা এল এর মান যদি এটা হয়, তার মানে এখানে এল এর মান হইলে এখানে এম এর মান কত হবে? এম এর মান 0, এখানকার এম এর মান হবে 0 প্লাস মাইনাস অফ 1, এটার মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস অফ 2, এটার জন্য হবে হচ্ছে 0 প্লাস মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ 2। এখানে যেটা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মান কতগুলা হবে? এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস অফ হাফ, এইটার ক্ষেত্রে মান হবে হচ্ছে 3 ইন্টু হচ্ছে প্লাস মাইনাস হাফ, এটা হবে হচ্ছে 5 ইন্টু হচ্ছে প্লাস মাইনাস হাফ, আর এটা হবে হচ্ছে এটা আরেকটা আসবে প্লাস মাইনাস অফ 3। আচ্ছা, তার মানে এখানে হবে 7 ইন্টু হচ্ছে প্লাস মাইনাস অফ হাফ, প্লাস মাইনাস অফ হাফ। এখানে তাহলে টোটাল ইলেকট্রন, এটা হচ্ছে মোট ইলেকট্রন। মোট ইলেকট্রন কয়টা আসবে? এখানে আসবে 2টা, এখানে 6টা, 3 দুগুণে 6টা, 5 দুগুণে 10টা, আর এখানে আসবে 14টা। তাহলে মোট ইলেকট্রন কয়টা আসবে? মোট ইলেকট্রন আসবে হচ্ছে 32টা। মোট ইলেকট্রন 32টা, মোট ইলেকট্রন 32টা। বুঝতে পারছো? মোট ইলেকট্রন 32টা। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? না পারলে বলো। বুঝতে না পারলে কিন্তু বলো যে ভাইয়া বুঝি নাই। বুঝতে পারছো? এটা আবারও বলি, এন এর যতগুলা মান আছে এল এর মান হবে ততগুলা। এই এল এর যে মানের সীমাটা, এর মানের সীমা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হয়, 0 থেকে n-1 পর্যন্ত হয়। এই এল এর কতটি মান হবে সেটা বোঝা যাবে, কতটি মান হবে। এটা হচ্ছে 0 প্লাস এল মাইনাস এল পর্যন্ত হয়, এটা সীমাটা এটা। বাট কতটি মান হবে সেটা হচ্ছে 2l + 1 সংখ্যক মান হবে। এটা হচ্ছে সংখ্যক। যেমন দেখো এখানে যদি 2 বসাও তাহলে 2 এর আগে 3, 3টা মান হবে। এই যে 3টা মান এখানে আছে, তার মানে কতটি মান হবে, কতটি মান হবে যদি এটা বলো সেক্ষেত্রে 12 + 1। বাট যদি বলে যে ভাইয়া সীমা কতটি, সীমা হচ্ছে -l 0 থেকে +l পর্যন্ত। আর এস এর প্লাস মাইনাস হাফ, এখানে যেহেতু 3টা অরবিটাল আছে, 3টা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকবে, 2টা স্পিনের ইলেকট্রন থাকবে, এই জন্য 3 ইন্টু প্লাস মাইনাস অফ হাফ। এখানে 5টা আছে, 5 ইন্টু প্লাস মাইনাস অফ হাফ, এখানে 7 ইন্টু প্লাস মাইনাস অফ হাফ।
এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার করতে পারছি? কমেন্ট করো না কেন তোমরা? কমেন্ট না করলে হয়? হ্যাঁ, কমেন্ট না করলে হবে রে? হ্যাঁ, কমেন্ট না করলে কি আমি মানে কাদের পড়াচ্ছি এটাই তো বুঝতে পারবো না। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? বুঝতে পারলে জানাও। আচ্ছা, পরেরটাই যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরিত সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে। আচ্ছা, ধাপান্তরিত এখানে আসছে হচ্ছে ই শেল থেকে আসছে হচ্ছে বি শেলে আসছে, তার মানে 5 থেকে আসছে হচ্ছে 2-এ, 5 থেকে আসছে কত? 2-এ। ঠিক আছে, ই শেল থেকে বি শেলে আসছে, তার মানে n1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আর n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। n1 সবসময় মনে রাখবা, n1 মানে হচ্ছে কোথা থেকে আসছে, সরি কোথায় গিয়ে পৌঁছাবে। n1 হচ্ছে কোথায় গিয়ে পৌঁছাবে, কোথায় গিয়ে পৌঁছাবে। আর n2 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে। আচ্ছা, এই জায়গায় কিছু কিছু জিনিস বুঝতে হবে। এখানে অনেক সময় দেয়া থাকে কততম লাইন, কথাগুলো বুঝবা। অনেক সময় দেয়া থাকে কততম লাইন, কততম লাইন, যেমন 5th লাইন 6th লাইন, যদি এরকম টাইপের দেয়া থাকে তখন n2 এর মান হবে n1 প্লাস যততম লাইন, যত অম কেন লিখছি, যততম লাইন। যদি এখানে বলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ কোনো যদি প্রশ্নে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে তখন n2 এর মান হবে হচ্ছে n1 প্লাস হচ্ছে 1। এই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানেই সর্বনিম্ন কম্পাঙ্ক। ঠিক আছে, এরপরে চলে আসো সর্বনিম্ন যদি বলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বললে n2 এর মান হবে হচ্ছে ইনফিনিটি। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে। আচ্ছা, বর্ণ কিরূপ হবে? ভাইয়া বর্ণ চেনাটা একটা দায়, বর্ণ কিরূপ হবে এই বর্ণ চেনাটা একটা হচ্ছে দায়। এই বর্ণটা তুমি যদি চিনতে চাও একটা মোবাইল নাম্বার মুখস্থ করতে হবে। আমি দেখাচ্ছি 017 এই পর্যন্ত তোমার মুখস্থ। এরপরে তুমি খুব ভালো মতো বুঝো 442650751557। এই মোবাইল নাম্বারটা অবশ্যই মুখস্থ করবা। এই মোবাইল নাম্বারটা মুখস্থ করলে তুমি বর্ণগুলা অ্যাপ্রোপ্রিয়েট যে বর্ণটা সেই অ্যাপ্রোপ্রিয়েট বর্ণটা তুমি কি করতে পারবা, অ্যাপ্রোপ্রিয়েট বর্ণটাই তুমি হচ্ছে অবশ্যই আইডেন্টিফাই করতে পারবা। আবার বলছি এই মোবাইল নাম্বারটা মুখস্থ করো। আচ্ছা, চলে আসো ধাপান্তরিত বর্ণ কিরূপ হবে। তার মানে এই বর্ণটার জন্য আমার কার মান লাগবে, ল্যামডার মান লাগবে। তার মানে আমার সূত্র কি জানি, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আর এইচ জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা দেখো ভাইয়া জেড স্কোয়ার কেন, এখানে হাইড্রোজেন পরমাণু না বলে যদি অন্য কোনো পরমাণু দিত, যেমন লিথিয়াম পরমাণু দেয়া থাকতো, লিথিয়াম 2+ যদি দেয়া থাকতো, সেই ক্ষেত্রে আমার জেড এর মানটা দরকার ছিল, এই জন্য জেড এর মানটা লিখতে হবে। ঠিক আছে, জেড এর মানটা লিখতে হবে। তাহলে কি হবে, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল আর এইচ এর মান। এখন দেখো এইগুলা সবগুলা আমরা হচ্ছে জানি হচ্ছে ন্যানোমিটারে। আবারও কথা বুঝবা, এই সবগুলা মান জানি আমি হচ্ছে ন্যানোমিটারে। এই ল্যামডার মানগুলা, এই যে বেনি আসহ কলা, এই ল্যামডার মানগুলো আমরা জানি হচ্ছে ন্যানোমিটারে। হ্যাঁ, ওই ন্যানোমিটারে যদি আমরা জানি, তার মানে আমি আর এইচ এর মানটাও নিব হচ্ছে কিসে ভাইয়া, ন্যানোমিটারে, পার ন্যানোমিটারে নিব। তাহলে পার ন্যানোমিটারে এই মানটা কত হবে, 1.0976 ইন্টু
10⁻⁻² পার ন্যানোমিটার। তাহলে একবারে ল্যামডার মানটা তুমি ন্যানোমিটারে পাচ্ছ। n1 এর মান হচ্ছে 1/2² - 1/5²। ঠিক আছে, 1/5²। দেন এখান থেকে ক্যালকুলেশন করে ল্যামডার যে মানটা বের হবে, ল্যামডার মানটা বের হবে হচ্ছে 434.171 ন্যানোমিটার। 171 ন্যানোমিটার। ভাইয়া এখন বুঝতে পারবা যে এইটা কেন করাচ্ছি আমি 171 ন্যানোমিটার। আচ্ছা দেখো যে এখন এইটা কিভাবে করাবা। এখন দেখো আমরা কি জানি, বে নি আ স হ ক লা, যাই হোক আমরা এটা জানি। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আমরা এটা জানি। এখন বেগুনি কত? 380। 380-র সাথে কত যোগ করবা? 44 যোগ করো। 44 যোগ করলে আসবে কত? 424। 424-এর সাথে 424-এর সাথে কত যোগ করবা? 26 যোগ করো। 26 যোগ করলে আসবে হচ্ছে 450। ঠিক আছে, 450। এই যে আমরা অলরেডি পেয়ে গেছি 424 থেকে 450, কথা বুঝো। তার মানে 424 থেকে 450 রেঞ্জের মধ্যে যারা থাকে, 424 থেকে 450 রেঞ্জের মধ্যে যারা থাকে তারা হচ্ছে নীল আলো। আবারও বলে রাখি, তারা হচ্ছে নীল আলো। তারা হচ্ছে নীল আলো। ঠিক আছে, তারা হচ্ছে কি বলো দেখি? নীল আলো। তার মানে যেই অ্যান্সারটা আমরা পাইছি সেটা কোন আলো বলো দেখি? যে অ্যান্সারটা আমরা পাইছি এটা কোন আলো? যে অ্যান্সারটা আমরা পাইছি এটা কোন আলো ভাইয়া? এটা হচ্ছে নীল আলো। এটা হচ্ছে নীল বর্ণের হবে, নীল বর্ণের হবে। তোমার এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু এটা মুখস্থ করো 017442650751557। আর এই যে RH এর মানটা, এর RH এর মানটা তুমি যদি মিটারে বের করতে চাও, মিটারে বের করতে, পার মিটারে বের করতে পারো, পার সেন্টিমিটারে বের করতে পারো, পার ন্যানোমিটারে বের করতে পারো, যে কোনোটাই বের করতে পারো। ক্লিয়ার? যে কোনোটাই তুমি বের করতে পারবা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলে আসো, পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো। উদ্দীপকের সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করতে হবে। তো উৎপত্তি যেটা হয়, যে উৎপত্তি তুমি বুঝবা যে n1 এর মানের উপর ডিপেন্ড করে উৎপত্তি। n1 এর মান যদি 1 হয় সেক্ষেত্রে সেটা হবে লাইমেন। n1 এর মান যদি 2 হয়, এখানে মেইনলি গ নাম্বারটা আমরা করি। n1 এর মান যখন 1 হবে, মানে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, 1 হইলে সেটা হবে লাইমেন। আর এখানে n2 এর মান হবে হচ্ছে 2, 3, 4 এরকম করে চলতেই থাকবে। n1 এর মান যদি 2 হয় সেটাকে বলবো আমরা বামার সিরিজ। সেখানে n2 এর মান হবে হচ্ছে 3, 4, 5 চলতেই থাকবে। n1 এর মান যদি 3 হয় প্যাস্ট টেন্স সিরিজ। সেখানে n2 এর মান কত হবে? 4, 5, 6 এই যে চলতেই থাকবে। তার মানে এই যে দেখো, এটা 3 নাম্বার সিরিজ। সি সিরিজটা হচ্ছে এটা আমার, এটা হচ্ছে সি সিরিজ, এটা হচ্ছে সি সিরিজ, এটা হচ্ছে বি সিরিজ, এটা হচ্ছে এ সিরিজ। কথা বুঝছো? সিরিজ বুঝছো? কোনটা কোন সিরিজ বুঝতে পারছো? ক্লাসটা কি বেশি রাতে হয়ে যাচ্ছে? ক্লাস কি 10টায় করে দিব? 10টায় করে দিলে একটু ঝামেলা হবে আমার। এটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি আবারও বলি, পড়ালেখার মন থাকলে স্মার্ট বোর্ড আর গ্রাফিক্স ট্যাব আর খাতা এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, উদ্দীপকের বি সিরিজের সবগুলাই কি দৃশ্যমান হবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার, এটা সি, এটা ডি, এটা ই। আমি এটা নামকরণ করে ফেললাম। নামকরণ করার পর আমি বি সিরিজের এর জন্য, আমি আবারও বলি, বি সিরিজের এ লাইনের জন্য
বি সিরিজের এ লাইনের জন্য আমি ল্যামডার মানটা বের করি 1/λ ইজ ইকুয়াল টু, যেহেতু হাইড্রোজেন বলছে জেড স্কোয়ার না দিলেও চলবে, আর এইচ জেড স্কোয়ার, তাও দেই 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করো। এটা যেহেতু 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে, এটা হচ্ছে 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে, তার মানে আর এইচ এর মানটা তুমি করো হচ্ছে 1.090976 ইন্টু 10⁻² ইন্টু হচ্ছে 1/n1 এর স্কোয়ারের মান হচ্ছে 1 মাইনাস, না এটা তো 1 হবে না, 2 হবে, এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এইটার মান আসবে হচ্ছে 656.46 ন্যানোমিটার। বি লাইনের জন্য আসবে হচ্ছে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ, এখান থেকে কিন্তু এইটা হচ্ছে ল্যামডার মানটা, হ্যাঁ এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল আর এইচ জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেন এখান থেকে মান বসাও 1.0976 ইন্টু 10⁻², 1/3 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার তো হবে না, সরি 1/2 স্কোয়ারই হবে, n1 এর মান তো 2, n1 এর মান হচ্ছে 2 স্কোয়ার, একটু দাঁড়াও, দেখো 1/2 স্কোয়ার মাইনাস অফ 1/4 স্কোয়ার। এখান থেকে ল্যামডার মানটা বের হবে হচ্ছে তোমার 486.27 ন্যানোমিটার। দেন এখান থেকে সি লাইনটার জন্য বের করো 1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে আর এইচ জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এর এখানে আসো 1.0976 ইন্টু 10⁻², 1/2 স্কোয়ার মাইনাস 1/, এটা সিটা হচ্ছে 5 নাম্বার লাইন থেকে আসছে 5 স্কোয়ার। ল্যামডার মানটা আসবে হচ্ছে এখানে 5-এর যে আসবে 434.17 ন্যানোমিটার। তাহলে দেখো এই যে ল্যামডার মান সেম ভাবে তুমি ডিটাও বের করবা, সেম ভাবে ইটাও বের করবা। এই যে ল্যামডার মানগুলা পাচ্ছ, আবারও বলি এই যে ল্যামডার মানগুলা যে পাচ্ছ, এই ল্যামডার মানগুলা কি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে না, 780 ন্যানোমিটারের মধ্যে না, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে না। এটা যদি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তার মানে অবশ্যই এটা কি হবে, এই সকলগুলাই হবে, অবশ্যই সবগুলাই হবে, সবগুলো দৃশ্যমান হবে। এখন বলতে পারো যে ভাইয়া আমরা তো জানি যে বামার সিরিজ, এটা তো বামার সিরিজের সবগুলাই দৃশ্যমান হবে, তার মানে কি আমরা এটা লিখে দিতে পারবো যে বামার সিরিজের জন্য সবগুলা দৃশ্যমান? না, এটা লিখবা না, এটা ক্যালকুলেশন করেই দেখাইতে হবে। এই জন্য এটা লিখবা যে সবগুলাই দৃশ্যমান হবে। ক্লিয়ার? সবগুলা কি হবে ভাইয়া? দৃশ্যমান হবে, সবগুলা রশ্মি দৃশ্যমান হবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? দুইজন দেখছো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই তোমরা একজনও বলছো না যে ভাইয়া ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে বাচ্চারা? একটু বলো, জানাও, ভাল লাগে, একটু জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। এটা কিন্তু আবারও বলতেছি, যখন তোমার এখানে বলতে পারে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন, আমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে দিছি, যে কনসেপ্ট ক্লিয়ার করেই তারপরে এখানে আসছি। আচ্ছা, পরেরটাই চলে আসো, 4 নাম্বারে। আমরা আজকে 10টা সৃজনশীলের মতো করব। এখানে কি বলা হয়েছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB3 এর দ্রাব্যতা দেয়া আছে। AB3 এর এটা S of 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা হচ্ছে S of 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতা দেয়া আছে। খুব ঠান্ডা মাথায় বুঝবা, দ্রাব্যতা দেয়া আছে। এখন গ নাম্বার প্রশ্নটাই কি বলছে, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম AB3 এর সম্পৃক্ত দ্রবণকে
25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে, মানে কেলাসিত হবে। ঠিক আছে, তার মানে কোথা থেকে বলছে ভাইয়া, বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে। ঠিক আছে, তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানে কিন্তু গ্রামে দেয়া আছে, এই যে গ্রামে দেয়া আছে এত গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, যেহেতু গ্রামে দেয়া আছে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, এস ইজ ইকুয়াল টু দ্রবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। ঠিক আছে, আর কেলাসিত হবে কে, কেলাসিত হবে হচ্ছে দ্রব কেলাসিত হবে, দ্রব কেলাসিত হবে। তার মানে আমি এখানে ছোট এম যেটা আছে সেটার ভ্যালুটা বের করব, ছোট এম যেটা আছে বা স্মল এম সেটার ভ্যালুটা বের করব। তো ভালো করে বুঝো, বলছে 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, তার মানে এস অফ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রব আছে সেটা বের করি, কতটুকু দ্রব দ্রাবক আছে বের করি, ছোট এম বড় এম মাইনাস এম ইন্টু হচ্ছে 100। সেই ক্ষেত্রে এখানে এম এর মান আমি জানি না, দ্রবটাই যেহেতু কেলাসিত হবে, আবারও বলি কেলাসিত হবে দ্রবটাই, সেহেতু এম এর মানটাই আমি বের করব। আর এই জায়গায় এস অফ 50 ডিগ্রি সেলসিয়াস বলা আছে, এস অফ 50 ডিগ্রি সেলসিয়াস বলা আছে 60, তার মানে 60 ইজ ইকুয়াল টু বড় এম মাইনাস, এখানে কি এম হচ্ছে দ্রবণের ভর, আবারও বলি দ্রবণের ভর, দ্রবণের ভর, দ্রবণের ভর, তাহলে এখানে দ্রবণের ভর কত দেয়া আছে ভাইয়া, 100 গ্রাম দেয়া আছে, তার মানে 100 মাইনাস অফ এম ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, দেন এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে এম এর মানটা বের হবে হচ্ছে 37.5। এটা হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর, দ্রবের ভর। আচ্ছা, এইখান থেকে তাহলে আমি দ্রাবকের ভর বের করে নিব, অতএব দ্রাবকের ভর, দ্রাবকের ভর ভাইয়া কোনটা, বড় এম মাইনাস অফ এম ইজ ইকুয়াল টু কত আসবে, 100 মাইনাস অফ 37.5, তাহলে দ্রাবকের ভর আসবে 62.5 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ বাঁধন কি অবস্থা, ঠিক আছে, এইটা হবে তাহলে 62.5 গ্রাম, এটা হচ্ছে আমার দ্রাবকের ভর। আচ্ছা মনে রাখবা, দ্রাবক কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে না, আবারও বলি দ্রাবক 25 ডিগ্রিতেও যা 50 ডিগ্রিতেও তা, তার মানে এস অফ 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, সরি এস অফ 25 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, এস অফ 25 ডিগ্রি সেলসিয়াসে আসবে হচ্ছে এম প্রাইম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন্টু হচ্ছে 100। ভাইয়া কেন এখানে এম প্রাইম দিলেন না, দ্রাবকটা তো সেম, এখানে দ্রাবক তো চেঞ্জ হয় না, তার মানে এখানে আসবে হচ্ছে 40 ইকুয়াল টু এম প্রাইম, জাস্ট আমরা এম প্রাইমের মানটা বের করব, আর এটার মান 62.5 ইন্টু হচ্ছে 100। দেন এখান থেকে তুমি এম প্রাইমের মানটা বের করো, এম প্রাইমের মানটা আসবে হচ্ছে 12, তোমার হচ্ছে 25 গ্রাম আসবে, 25 গ্রাম আসবে এম প্রাইমের মানটা। আচ্ছা তাহলে 50 ডিগ্রি থেকে তুমি 25 ডিগ্রিতে নিয়ে গেছো, তার মানে 50 ডিগ্রিতে কতটুকু ছিল, 50 ডিগ্রিতে দ্রব ছিল এতটুকু, ঠিক আছে আলহামদুলিল্লাহ রে, আর 25 ডিগ্রিতে দ্রব হচ্ছে এতটুকু, অতএব কেলাসিত হবে কতটুকু, কেলাসিত হবে, ঐকিক নিয়মে করার দরকার নাই, 37.5 মাইনাস অফ 25 গ্রাম, তার মানে কেলাসিত এখান থেকে হবে 12.5 গ্রাম। বুঝছো, যদি তুমি কম তাপমাত্রা, আবারও এইটা কনসেপ্টটা মনে রাখবা, বেশি তাপমাত্রা থেকে যদি কম তাপমাত্রায় যায় সেই ক্ষেত্রে কেলাসিত হয়, আর যদি কম থেকে বেশিতে যায়, কম থেকে বেশিতে যায় সেই ক্ষেত্রে সেটার আরো দ্রব্য লাগবে, অতিরিক্ত দ্রব্যের প্রয়োজন, দ্রব্যের প্রয়োজন হবে। এই কনসেপ্টটা একটু বুঝে নিবা যে অতিরিক্ত দ্রব্যের প্রয়োজন কখন হবে আর এটা কখন হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পেরেছো না, আসলে থিওরি ক্লাস দিতে হলে থিওরি ক্লাস দিবে, এরপর থেকে থিওরি ক্লাস দিয়ে তারপরে ইয়ে করতে হবে। বুঝতে পারছো সবাই?
দেখি কেমন দেখা যায়। খুবই সুন্দর দেখা যায় তো। আচ্ছা, চলে আসো এরপরে। আচ্ছা, এখন বলছে যে এ বি থ্রি এর উপস্থিতিতে এ এম এ বি এর এ বি থ্রি এর উপস্থিতিতে এম বি এর দ্রাব্যতা পরিবর্তিত হয় বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে আগে প্রথমে ভাঙাই এ বি থ্রি টাইপের যে যৌগটা, সেটা যদি আমি একটু ভাঙাই তাহলে আসবে হচ্ছে এ থ্রি প্লাস প্লাস হচ্ছে থ্রি বি মাইনাস। আচ্ছা, এম বি যদি আমি ভাঙাই তাহলে আসবে হচ্ছে এম প্লাস প্লাস হচ্ছে বি মাইনাস। আচ্ছা ভাইয়া, এটা কি বলতো? এনিওয়ান বলতে পারবা এটা কি? এটা কি এনিওয়ান বলতে পারবা? এনিওয়ান? এটা হচ্ছে সমআয়ন প্রভাব। সমআয়ন প্রভাব আমি বলছিলাম, এটা কিন্তু 23 সালের কোশ্চেন। সমআয়ন প্রভাব প্রায় দিয়ে দেয় ওরা, এটা আসলে সিলেবাসে নাই। দেখো, যখনই এবি থ্রি টাইপ এবি থ্রি এই এমবি যৌগে দেয়া হয়, তখনই বি এর বি মাইনাস এর ঘনমাত্রা বেড়ে যাবে, ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে, বি মাইনাস এর ঘনমাত্রা, অথবা তুমি যদি এটা এইভাবে লিখো যে বি মাইনাস এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, বি মাইনাস এর পরিমাণটা বাড়বে। যদি বি মাইনাস এর পরিমাণটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এর দ্রাব্যতা কমে যাবে। দ্রাব্যতা গুণফল কনস্ট্যান্ট থাকবে, দ্রাব্যতা কমে যাবে। এটা অবশ্যই সময়ায়নের জন্য দ্রাব্যতা কমবে, দ্রাব্যতা কমবে, বাট দ্রাব্যতা গুণফল কিন্তু সেম থাকবে, দ্রাব্যতা গুণফল সেম থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে দ্রাব্যতা সেম থাকবে, ঠিক? এই দ্রাব্যতাটা তোমার হচ্ছে অবশ্যই কি থাকবে, কমে যাবে, দ্রাব্যতা গুণফলটা সেম থাকবে। এটা এভাবে কথায় লিখে দিতে পারো, অথবা সমীকরণ দিয়েও তুমি প্রকাশ করে দিতে পারো, যে কোনো ইচ্ছা তোমার। একটা কনসেপ্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে সময়ায়ন প্রভাবের কনসেপ্ট। এই যে কনসেপ্ট একটা সময়ায়ন প্রভাবের কনসেপ্ট। ঠিক আছে, যদি কেউ লিখতে না পারো, আবারও বলে রাখতেছি, যদি কেউ লিখতে না পারো সেই ক্ষেত্রে সে কিন্তু আমাকে অবশ্যই নক দেবে যে ভাই এটা আমি লিখতে পারি না নেক্সট ক্লাসে, তাহলে আমি এটার সমীকরণটা প্রুফ করাই দেব। কথা বুঝছো? আমি কিন্তু বসে, এই যে বসে আছি এখন, সমস্যা হয়ে যাচ্ছে এবার। আচ্ছা, দেখো 5 নম্বরে চলে আসছি আমরা। বলা হয়েছে যে উদ্দীপকের বহিস্থ, আবারও বলি, উদ্দীপকের বহিস্থ আসলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। আচ্ছা, উদ্দীপকের বহিস্থ স্তর মানে এই সর্ববহিস্থ স্তর হচ্ছে এন, কে এল এম এন, একটু আগেই করছি। এন 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 কখনই হয়, এন এন এর মান যখন 4 হয় তখনই সেটাকে এন শেল বলা হয়, এন শেল বলা হয়। একটু আগেই আমি এটা করিয়ে দিয়েছি, এটা আর করাবো না, একটু আগে এটা করিয়ে দিয়েছি। এন এর মান বের করবা, এল এর মান বের করবা, এম এর মান বের করবা, এস এর মান বের করবা, দেন মোট ইলেকট্রনটা করবা, মোট ইলেকট্রন বের করবা। কথা বুঝছো? এটা ঠিক এভাবে করলে হবে। ঠিক আছে, হ্যালো ভাইয়া, কি অবস্থা? দেখো, বলা হয়েছে ইলেকট্রনের ধাপান্তরে সৃষ্ট বিকিরণের বর্ণ কিরূপ হবে, এটাও আমি করাইছি। বর্ণ কিরূপ হবে, এন থেকে তুমি এলে গেছো, তার মানে এন টু ইস ইকুয়াল টু হচ্ছে 4, এন ওয়ান ইস ইকুয়াল টু হচ্ছে টু। ঠিক আছে, এন ওয়ান ইস ইকুয়াল টু 2। কিরে ভাই, এবার হ্যালো ভাইয়া লাগাইছে কেন? কে একে আমি চিনি? তোমার কমেন্ট আসছে ভাইয়া। আচ্ছা দেখো, সেই ক্ষেত্রে এখানে বর্ণ কিরূপ হবে, বর্ণ কিরূপ হবে, ওই যে ল্যামডার মানটা বের করলেই হবে। সূত্র কি?
1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে RH(Z)², এটা হাইড্রোজেন পরমাণু, জেড না দিলেও হয়, 1/N1² মাইনাস 1/N2²। ঠিক আছে, 1/N1² মাইনাস 1/N2²। এখান থেকে ল্যামডার মানটা বের করে নাও। এখানে অবশ্যই ন্যানোমিটারে বের করবা, অবশ্যই ন্যানোমিটারে বের করতে হবে। এখানে আসবে 486.2 ন্যানোমিটার, এবং সেটা হচ্ছে আসবে আসমানি রং, আসমানি রং আসবে। ভাইয়া মনে থাকে না ওই যে যেভাবে বললাম বেনিয়া সহ কলা মনে রাখো, বেনিয়া সহ কলা, এটা ওই যে বলছিলাম 017442650751557। এই নাম্বারটা ভালো করে মনে রাখো। এই নাম্বারটা মনে রাখলেই তুমি এগুলা যোগ করে নিচে নিচে নামতে নামতেই এটা এক্সাক্ট কালারটা পেয়ে যাবা। এক্সাক্ট কালারটা যদি পেতে চাও তাহলে এই নাম্বারটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি এটা হয়েছে। চলে আসো 6 নম্বরে, অম্লীয় মূলক শনাক্তকরণ। ভাইয়া অম্লীয় মূলক কারা? অম্লীয় মূলক যেটা আছে, সাধারণত অম্লীয় মূলক বলতে আমরা কাকে বুঝি? অম্লীয় মূলকগুলো হচ্ছে অ্যানায়ন গুলা আছে না, সেগুলা, কারণ ওগুলা আসে হচ্ছে অ্যাসিডের পার্টটা থেকে। অম্লীয় মূলক, হ্যাঁ, অম্লীয় মূলক বলা হয় অ্যানায়নের যে পার্টটা আছে সেটা। আবারও বলি, অম্লীয় মূলক হচ্ছে অ্যানায়নটা, অ্যানায়ন, আর ক্ষারীয় মূলক হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, অ্যানায়নটা কারণ হচ্ছে এই অ্যানায়নটা আসে হচ্ছে অ্যাসিডের অংশ থেকে, অ্যাসিড থেকে আসে এই অংশটা, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অম্লীয় মূলক। ঠিক আছে, আচ্ছা, এ পাত্রের অম্লীয় মূলক হচ্ছে এই যে অ্যানায়নিক পার্টটা, ক্লোরাইড। তাহলে এখানে ক্লোরাইড আয়নের শনাক্তকরণ করতে হবে। ক্লোরাইড আয়নের শনাক্তকরণের জন্য তোমার লাগবে হচ্ছে কি বলো দেখি? ক্লোরাইড আয়নের শনাক্তকরণের জন্য তোমার লাগবে হচ্ছে সিলভার নাইট্রেট। কি লাগবে ভাইয়া? সিলভার নাইট্রেট। NO এটা হয়েছে না, ও এর মাথা হয়েছে, আচ্ছা অক্সিজেনের মাথা। তো তুমি সিলভার নাইট্রেট দিলা, তো ক্লোরাইড আয়ন কি করবা? ক্লোরাইড আয়ন তুমি সিলভার নাইট্রেটের মাধ্যমে যোগ করবা, যোগ করে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ করবে, অধক্ষেপ করবে প্লাস নাইট্রেট আয়ন, NO3 মাইনাস হবে। এখন এই সিলভার ক্লোরাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে রিঅ্যাকশন করে এখানে হচ্ছে একটা জটিল কমপ্লেক্স তৈরি করবে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি করবে। এটার নাম হবে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড প্লাস 2H2। এই যে এটা একটা জটিল যৌগ, এটা হচ্ছে জটিল যৌগ। বুঝতে পারছো? তাহলে এখানে হবে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি হবে, অম্লীয় মূলক। ঠিক আছে, কেন অম্লীয় মূলক বলা হয়? কারণ এটা হচ্ছে অ্যাসিডের পার্ট থেকে আসে, দ্যাটস ওয়াই এটা। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলা খুবই সহজ, কিন্তু আবারও বলতেছি এগুলা খুবই সহজ। নেক্সট টপিকসে আসি। ওই A-B পাত্রে মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা এটাও করাইছি। আচ্ছা, মিশ্রিত করলে KSP কার দেয়া আছে? ক্যালসিয়াম ফ্লোরাইডের। তার মানে এখানে রিঅ্যাকশনটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। এটা দ্বিপ্রতিস্থাপনের রিঅ্যাকশন হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যায়? 2 দিতে হবে। এখন এই ক্যালসিয়াম ফ্লোরাইডের KSP দেয়া আছে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের KSP দেয়া আছে, এটা ভেঙে ফেলো, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস হচ্ছে 2 ফ্লোরিন মাইনাস। এখন এখান থেকে ওই সেম 1 নং A পাত্রের জন্য, আচ্ছা এখানে তো আমাকে দেখা যাবে, এখানে আমি একটু সরাই দেই। এখানে হচ্ছে A পাত্রের জন্য বিক্রিয়ার আগে, যেটা আমি আগে করাইছি, যে বিক্রিয়ার আগে
কি দেয়া আছে v1 is equal to হচ্ছে 35 ml, s1 is equal to হচ্ছে 6 into 10 to the power minus 3 m। সেম ভাবে বিক্রিয়ার পরে v2 is equal to হচ্ছে 70 ml, s2 is equal to হচ্ছে what আমি জানি না, দেন আমরা জানি v1 s1 is equal to v2 s2। এই এ পাত্র থেকে আমরা নিব হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা বের করব, আর বি পাত্র থেকে আমরা ফ্লোরিনের ঘনমাত্রাটা বের করব। দেন এখানে s2 এর মানটা আসবে হচ্ছে তোমার 3 into 10 to the power minus 3। এই s2টাই হচ্ছে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। সেম ভাবে তুমি এই দ্বিতীয় পাত্রটার ক্ষেত্রে করো, বি পাত্রের জন্য। সেম ভাবে তুমি বি পাত্রের জন্য করো। আচ্ছা, বি পাত্রের জন্য কিভাবে হবে? বিক্রিয়ার আগে যেটা আছে, বিক্রিয়ার আগে v3 is equal to 35 ml, s3 is equal to 6 into 10 to the power minus 3। বিক্রিয়ার পরে যে হিসাবটা, বিক্রিয়ার পরে হচ্ছে v4 is equal to 70 ml, দেন এখান থেকে v3 s3 is equal to v4 s4, দেন এখান থেকে তুমি s4 এর মানটা বের করো। s4 এর মানটা কত আসবে? s4 এর মান আসবে হচ্ছে 3 into 10 to the power minus 3, দুইটাই সেম আসবে। এখন তুমি KIP বের করো। KIP এই s4টাই হচ্ছে তোমার ফ্লোরিন আয়নের ঘনমাত্রা। KIP কত হবে? এইটা হচ্ছে তোমার রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা এখানে লিখে দিবা, ক্যালসিয়াম 2+ আর হচ্ছে ফ্লোরাইড মাইনাস হোল স্কয়ার। দেন এখান থেকে আসবে হচ্ছে তোমার গুণ করলে 3 into 10 to the power minus 3, দুইটাই যেহেতু সেম কিউব করো, কিউব করলে আসবে হচ্ছে 2.7 into 10 to the power minus 8, যেটা গ্রেটার দেন KSP, কারণ এখানে -11 আছে, -11। যদি এটা KIP-টা বড় হয় তার মানে কি KIP গ্রেটার দেন KSP, তাহলে এটা অবশ্যই কি পড়বে? KIP যদি বড় হয় সেই ক্ষেত্রে অধক্ষেপ পড়বে। অধক্ষেপ পড়বে, বুঝতে পারছো? অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি মনে হয় ক্লিয়ার হয়েছে। বুঝতে পারছো? যে কেউ, এনিওয়ান বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো না পারো নাই? নাহিয়া, নূর, কেউ আসো নাকি? আল্লাহ জানে। আচ্ছা, তোমরা যদি চাও, তোমরা যদি চাও ক্লাসটা আমি 10-10:30টায় দিতে পারি, তোমরা একটু দেখিও, যদি তোমাদের কষ্ট হয় তাহলে 10:30টায় দিয়ে দিব। আচ্ছা, উদ্দীপকে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। খুবই সহজ বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বের করা। এইখানে 3 নাম্বার লাইন থেকে গেছে 1 নাম্বার লাইনে, 3 নাম্বার লাইন থেকে 1 নাম্বার লাইনে, গ নাম্বারটা করি আমরা। তাহলে 1/λ is equal to RH z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। এখানে n2 কত? এই 3 হচ্ছে কত? n2, আর এই 1টা হচ্ছে n1। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করো 1/λ is equal to RH এর মান বসাও। তুমি যদি পার সেন্টিমিটারে আনতে পারো পার সেন্টিমিটার, ন্যানোমিটারে আনতে চাইলে ন্যানোমিটারে আনতে পারো, ন্যানোমিটারে নিয়ে আসো। 1.0967 into 10 to the power minus 2, 1/1 minus of 1/9। দেন এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করো। ল্যামডার মানটা বের হবে 102.572 ন্যানোমিটার, 102.572 ন্যানোমিটার। যে কোনো তুমি ন্যানোমিটারে বের করতে পারো, তুমি ইয়েতে বের করতে পারো। আচ্ছা, 976 হবে, 967 না 976, ঠিক আছে 976 করো। তুমি এটা মিটারে বের করতে পারো, যেহেতু শুধুমাত্র বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বললে তুমি সেন্টিমিটারে বের করতে পারো, মিটারে বের করতে পারো, ন্যানোমিটারও বের করতে পারো, অ্যাজ ইওর উইশ, কোনো সমস্যা নেই, অ্যাজ ইওর উইশ। ঠিক আছে, এটা যে কোনো একটাতে বের করলেই হয়ে যাবে। চলে আসুন।
এখানে বলছে যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যায় মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেলের থেকে অধিক ফলপ্রসূ। হ্যাঁ, এইটা হচ্ছে বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেলের যে স্পেশাল বৈশিষ্ট্য তার মধ্যে একটা হচ্ছে কক্ষপথ নিয়ে আলোচনা করছিল, কক্ষপথ নিয়ে আলোচনা করছিল, বর্ণালীর ব্যাখ্যা দিছিল, বর্ণালী ব্যাখ্যা দিছিল। এই জিনিসগুলো না লিখলে হবেই না। এখানে কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করছিল, কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করছিল। এই তো এই তিনটা জিনিস মাস্ট বি লিখতে হবে, যে ভাইয়া এই তিনটা জিনিস যদি মাস্ট বি না লিখো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হবে না। দ্যাট মিনস এই তিনটা জিনিসের সাথেই তুলনা করবা। আরেকটা হচ্ছে ইলেকট্রনের শোষণ, ইলেকট্রনের শোষণ এবং বিকিরণ, শোষণ এবং বিকিরণ নিয়ে আলোচনা করছিল, বিকিরণ নিয়ে আলোচনা করছিল। এই চারটা টপিকস দিয়েই তুলনা করবা বোরের পরমাণু মডেলের এই চারটা টপিকস। আর বোর পরমাণু মডেলটা ছিল, বোর পরমাণু মডেলটা ছিল এই জন্য স্থায়ী একটা মডেল, স্থায়ী একটা মডেল ছিল। ঠিক আছে, বোর পরমাণু মডেল কি ছিল ভাইয়া? একটা স্থায়ী মডেল ছিল। আচ্ছা, রাত 11টা বেজে গিয়েছিল আমাদের, কিন্তু ওই অলরেডি ইয়ের লেকচার কিন্তু চলে গেছে। হ্যাঁ, থার্ড লেকচারটা চলে গেছে, ফার্স্ট পেপারের যে থার্ড লেকচারটা আছে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের। যারা একাডেমিক পড়তে চাও, যারা মেডিকেল করতে চাও, মেডিকেল করতে চাও, একাডেমিক পড়তে চাও, তাদের জন্য এই লেকচারগুলো খুবই ফলপ্রসূ। ঠিক আছে, চলে আসো। এরপরে এখানে বলছে অ্যানায়ন শনাক্ত করতে কার? এ পাত্রের অ্যানায়ন, এ পাত্রের অ্যানায়ন ক্লোরাইড আয়ন। আমি আগেই বলছি এই ক্লোরাইড আয়ন শনাক্ত করবা হচ্ছে সিলভার ক্লোরাইড দিয়ে, সিলভার নাইট্রেট দিয়ে। আবারও বলি, এই ক্লোরাইড আয়ন শনাক্ত করবা হচ্ছে সিলভার নাইট্রেট দিয়ে। ঠিক আছে, ক্লোরাইড আয়ন শনাক্ত করবা হচ্ছে সিলভার নাইট্রেট, দেন সিলভার ক্লোরাইডে অধক্ষেপ পড়বে, দেন ওই সিলভার ক্লোরাইডটা তোমার কার সাথে বিক্রিয়া করবে? কার সাথে বিক্রিয়া করবে বলো? কেউ তো নাই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি করবে। এই তো, এটা লিখলেই হয়ে যাচ্ছে। অধক্ষেপ পড়বে কিনা, এ এবং বি পাত্রের মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা, এটাও আমি করিয়ে দিয়েছি। এই অধক্ষেপ পড়বে কিনা এটা হচ্ছে সেম, এটাও হচ্ছে সেম, আগের মতো হবে। ঠিক আছে, আগের মতো, আগের মতো যে সলভটা করাইলাম সেটার মতো হবে। কথাগুলো বুঝো, এটা একদম সেম, সেম টু সেম, একদমই আলাদা হবে না। এটা বাড়ির কাজ, আমাকে পাঠাবো অবশ্যই। নেক্সট টপিকসে আসি। এই যে এইখানে প্রশ্নটা বলছে দীর্ঘতম, আমি একটু আগেই বলছিলাম দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, খুব ঠান্ডা মাথায় বুঝো, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য যখনই থাকবে তখনই n2 এর মান হবে হচ্ছে n1 প্লাস হচ্ছে 1। কি বলছে? বি উপশক্তি স্তরের, এ বি তার মানে 2 নাম্বার, তাহলে n1 এর মান হচ্ছে 2, n2 এর মান হচ্ছে n1 প্লাস হচ্ছে 1। বি উপশক্তি স্তরের ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য আলোচনা করতে বলছে। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2 এর মানটা সবসময় মনে রাখবা n1 প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? 2 প্লাস অফ 1 ইজ ইকুয়াল হচ্ছে 3। তার মানে কি আসবে? 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে আর এইচ জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। দেন এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করো, ল্যামডার মানটা বের করো, ল্যামডার মানটা বের করলে আসবে হচ্ছে তোমার 656.4671 ন্যানোমিটার, 4671 ন্যানোমিটার। আবার বলতেছি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য যদি তোমাকে বলে তাহলে অবশ্যই n2 এর মান, যদি দীর্ঘতম না বলে যদি ক্ষুদ্রতম বলতো, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষুদ্রতম ল্যামডা বের করতে বললে n2 এর মান হবে হচ্ছে ইনফিনিটি। n2 এর মান কি হবে ভাইয়া? ইনফিনিটি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। বলা হয়েছে এ এবং সি শক্তি স্তরের পার্থক্য এত জুল, পার্থক্য শক্তি স্তরের পার্থক্য বলছে। ঠিক আছে, তার মানে ই অফ সি মাইনাস অফ ই অফ এ is equal to হচ্ছে 1.93 into 10 to the power minus 18 জুল। আচ্ছা, বলছে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা আলোচনা করো। তার মানে আমরা কি জানি? এইটুকু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডেল ই,
ডেল ই লিখতে পারি না? ডেল ই ইকুয়াল টু কি? ডেল ই ইকুয়াল টু কত? এইচ নিউ। নিউ কি ভাইয়া? নিউ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের অনেকগুলো মান আছে, তবে এখানে যেহেতু জুল ইউনিটে আছে সেহেতু আমরা এইচ এর মানটাও জুল সেকেন্ডে নিব। এইচ এর মানটা কিসে নিব? জুল সেকেন্ডে নিব। এখন আমাকে বলছে যে দৃশ্যমান আলো, আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা। আলোক রশ্মি দৃশ্যমান মানে ল্যামডার মানটা বের করব। তার মানে এই সূত্রটা কি হবে? ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। দেন ডেল ই এর মান কত? এখান থেকে ল্যামডার মানটা বের করবো আমরা, তাই না? এখানে থেকে আমরা কার মানটা বের করব? ল্যামডার মানটা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসবে? এইচ সি ডিভাইডেড বাই ডেল ই। এইচ এর মানটা কত হবে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। সি এর মানটা হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর ডেল ই এর মানটা আসবে হচ্ছে তোমার 1.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। দেন এখান থেকে আমার ল্যামডার মানটা বের হবে। ল্যামডার মানটা বের হবে, যেহেতু এটা এসআই ইউনিটে করতেছি, মিটারে বের হবে। ল্যামডার মানটা মিটারে বের হবে 1.0299 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। এটাকে যদি আরো 2 ঘর 10 টু দি পাওয়ার মাইনাস 9 তাহলে ন্যানোমিটারে চলে আসবে। তাহলে 102.99 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে দেখো 102 আছে, এই 102 কিন্তু দৃশ্যমান আলোর রেঞ্জের না। 102 দৃশ্যমান আলোর রেঞ্জের না, তার মানে এইটা কি হবে না? এটা দৃশ্যমান হবে না। দৃশ্যমান হবে না। ঠিক আছে, এটা দৃশ্যমান হবে না, কারণ দৃশ্যমান আলোর জন্য হইতে হবে 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার, এটাই হবে দৃশ্যমান আলো। কথা বুঝতে পারছো? তাহলে 380 থেকে 780 রেঞ্জের মধ্যে নাই, দ্যাটস ওয়াই এটা দৃশ্যমান হবে না। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। লাস্ট প্রশ্ন আজকের আমাদের। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে যে পারমাণবিক সংখ্যা এক্স, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 দেয়া আছে। পারমাণবিক সংখ্যা 1 দেয়া আছে, তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে আমার হাইড্রোজেন। আর ওয়াই 26। 26 কি? হ্যাঁ, 26 আয়রন না? 26 কি আয়রন? আচ্ছা, আয়রন। এখানে বলা হয়েছে এক্স মৌলের এন শেল হতে এল শেলে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। এন শেল হতে এল শেলে, N2 এর মান হচ্ছে কে এল এম এন। দেখো কে এল এম এন। এন শেল হচ্ছে 4, এল শেল হচ্ছে 2। তার মানে এল শেলে যাবে N1, N2 এর মান 4, N1 এর মান হচ্ছে 2। সূত্র একই, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আর এইচ জেড স্কোয়ার 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। ঠিক আছে, দেন এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করে নাও। ল্যামডার মানটা বের করলে তোমার ইজিলি অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এটা সেম। ল্যামডার মানটা এখানে বের করে নাও, আর এইচ এর মান বসায় টসে ল্যামডার মানটা বের করে নাও। ঠিক আছে, আচ্ছা, এটা গেল এটা। পরের লাস্ট একটা প্রশ্ন আছে, ওয়াই মৌলের জন্য 20তম ও 26তম ইলেকট্রন দুটি পলির বর্জনীতে অনুসরণ করে কিনা। এটা ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু যদি দেখি যে আয়রনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত আসে? 1s2 2s2 2p6 ssp 3s2 3p6 4s2 3d6। আচ্ছা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, আমি একটু তোমাকে এটা বুঝাবো। ঠান্ডা মাথায় বুঝবা, এটাই শেষ। yes p ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে 1s 2s। আচ্ছা, এটা এখানে না লিখি, এইখানে লিখি।
এটা 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 3s, এইটা হচ্ছে 3p, এইটা হচ্ছে 4s, আর 3d হচ্ছে এটা। তার মানে ইলেকট্রন একটা দুইটা, এখানে তিনটা পার্ট হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা। আচ্ছা, এখন দেখো ইলেকট্রন গুলো আমি কিভাবে কি নির্ণয় করব সেটা দেখি। একটা হচ্ছে 1 2, দেখো এগুলা 1 2 3 4 5 6 7, 5 6 7, দেন এখানে আসবে হচ্ছে এইটা হচ্ছে 8, এইটা হবে 9, এই ইলেকট্রনটা হবে হচ্ছে 10, এটা 11 12 13 14 15, আগে একটা করে ইলেকট্রন যাবে, দেন এইখানে যাবে হচ্ছে 16 17, এখানে যাবে হচ্ছে 18, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20। ঠিক আছে, এটা যেহেতু 20 আছে তার মানে এস আর ডি এর নাকি তফাৎ মানে অনেক, যদি এগুলোর মধ্যে থাকতো তাহলে একটু ঝামেলা হইতো। এটা 21 22 23 24 25, এইটা আসবে হচ্ছে 26, এইটা হচ্ছে 26, এইটা হচ্ছে 27, এইটা হচ্ছে 28, এইটা হচ্ছে 29, ঠিক আছে, এটা হচ্ছে 30। যাই হোক, এখানে 30টা দিয়ে দিছি, এখানে কিন্তু এতগুলা হবে না, আমি আবারও বলতেছি এখানে এতগুলা হবে না, এখানে আমার ভুল হয়েছে, এখানে আমি সবগুলাই দিয়ে দিছি। এখানে যদি আমি একটু ইরেজ করি, আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, আচ্ছা 21 22 23 24 1 2 3 4, আরেকটা আসবে এইখানে দাও 25, আর এইটা হবে 26, এইটা ঠিক আছে। এখন আসি 20 ইলেকট্রন, এই যে 20, তার মানে এটা কত 4s এর জন্য, 4s এর জন্য 20, তার মানে 20তম ইলেকট্রনের জন্য কত আসে 4s এ আসে, 4s এ n1 এর মান কত 4, ঠিক আছে, n1 বললে ভুল হবে, শুধু n এর মানটা দেখো, n11 করে আসলাম, তো n এর মান হচ্ছে 4, ঠিক আছে, n এর মান হচ্ছে 4, একটু ঠান্ডা মাথায় বুঝো, n এর মান হচ্ছে এখানে 4, s এর জন্য l এর মান হচ্ছে 0, s এর জন্য m এর মানও হচ্ছে 0, আর যেহেতু এটা এই ইলেকট্রনটা না, আপার যে মুখ করে আছে সেটা ইলেকট্রন না, লোয়ার সাইডে, তার মানে এটা -12, s is equal to -12, যদিও তুমি প্লাস আপ মাইনাস আপ যে কোনো একটা দিতে পারো, সমস্যা নেই। 26তম ইলেকট্রনের জন্য কথায় আসে 3d তে আছে, সেটা 3d তে আছে, এইটা 3d তে আছে, তার মানে n is equal to 3, l is equal to কত 2, m এর মানটা, এখানে m এর মানটা নিয়ে তর্ক থাকতে পারে, m এর মানটা হচ্ছে -2 দেয়া আছে, -2 তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, এটা এর dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, তাহলে এটা -2 -1 1 2, এটা হচ্ছে 0, তার মানে এই xy এর জন্য এটা হচ্ছে m এর মানের ভাগটা, m এর মানের যে ভাগ, এটা -2 এখানে দেয়া আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, তার মানে m এর মান -2, s এর মান যেহেতু এটাও লোয়ার সেলে -12 দাও, লোয়ার যেহেতু আছে লোয়ার সাইডের দিকে আছে সেহেতু এটা -12 দাও। তো দেখো পলির বর্জন নীতি কি বলে, যে পলির বর্জন নীতি কি বলে, যে একটা যৌগে একটা মৌলের তোমার দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেম হইতে পারে না, 3টা পর্যন্ত সেম হইতে পারে, বা 4টা সেম হবে না, 4টা সেম হবে না, n এখানে ডিফারেন্ট, l এখানে ডিফারেন্ট, m এখানে ডিফারেন্ট, শুধুমাত্র s টা সেম, তো আই ডোন্ট কেয়ার, s একটা সেম হইতেই পারে, 3টাও সেম হওয়া যায়, একটা সেম হবে না, এটাই হচ্ছে কথা। তাহলে পলির বর্জন নীতি কি বলে, একই পরমাণুর দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, একটি পরমাণুর দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। তাহলে এই জায়গাটাতে দেখো 3টাই তো আলাদা, তার মানে অবশ্যই এটা পলির বর্জন নীতি
মেনে চলে। ক্লিয়ার? এইভাবে তোমাকে এখানে অ্যান্সারটা করে দিতে হবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আশা করি ক্লাসটা ভালো লাগবে। এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, তোমরা ইউটিউব থেকেও ক্লাসটা করে নিতে পারবা। আমাদের নেক্সট ক্লাস রুটিন অনুযায়ী হবে, আমরা রুটিনটা আবার পোস্ট করে দিব, সবাই থাকবা। আর যদি তোমাদের এই 11টায় ক্লাস করতে সমস্যা হয়, যদি বলো যে ভাই ক্লাসগুলো ভালো লাগছে, আপনি 10টায় নিয়ে আসেন, আমি 10টায় আনতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।